আচ্ছা। সো আমাদের আজকে যেটা মেইনলি টার্গেট থাকবে সেটা হচ্ছিল যে একটা কলাম যদি আমাকে দেয়া থাকে সেটার আমি কিভাবে আসলে ইন্টারাকশন ডায়াগ্রামটা ড্র করব বা ওভারঅল ইভালুয়েট করব সেটা। এখন আমরা একটু দেখি যে কি বলা আছে। বলা হচ্ছে যে একটা 12 ইঞ্চি বাই হচ্ছে হলো আমার কত 20 ইঞ্চি হলো কলাম আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে। তো এটা হচ্ছে হলো 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা কলাম। এই কলামটার বলতেছে যে চারটা হচ্ছে হলো আমার 9 নাম্বার বার আছে। তো চারটা 9 নাম্বার বার এই চার কর্নারে বলা আছে। ফলোইং ফিগারে সিলিন্ডারের স্ট্রেংথ হচ্ছিল 4000 psi আর হচ্ছিল 60 psi স্টিল। এখন যা যা বলছে আগে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে বলছে ব্যালেন্স কন্ডিশনে তার লোড কত হবে, মোমেন্ট কত হবে আর করেসপন্ডিং ইকসেন্ট্রিসিটি কত হবে। তো সেই জিনিসটা বের করতে হবে। আর আমি যদি ডি এবং ইতে আসি, সেখানে বলা হচ্ছিল তোমার এক্সিয়াল লোডের স্ট্রেংথ কত সেটা, আর হচ্ছিল বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি কত। এছাড়া আমাদের দুইটা পয়েন্ট বের করতে বলছে, যে টেনশন ফেলিওর জোন এবং কম্প্রেশন ফেলিওর জোন। সেই দুইটা জোনে হচ্ছিল রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বলছে, যে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন দ্য টেনশন ফেলিওর জোন, অথবা হচ্ছিল রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন দা হচ্ছিল কম্প্রেশন ফেলিওর জোন। তো এরকম 5টা পয়েন্ট বের করতে বলছে, যেটা আমরা গতদিন ডিসকাস করে আসছিলাম যে জেনারেলি আমরা 5টা পয়েন্টে বের করেই আপাতত হাতে যখন করবো তখন দেখতে হবে। এখন আমাকে যখন বেন্ডিং মোমেন্টের ব্যাপারটা চলে আসে, অবশ্যই একটা এক্সিস থাকবে, যে কোন এক্সিসের অ্যাবাউটে আসলে আমাকে ইটা বের করতে হবে, যে বেন্ডিং মোমেন্ট বা এটা যে বের করতে হবে সেটা। তো আমার এইখানে হচ্ছিল দেখো ই ভ্যারিজ একটা কথা বলা আছে। ই ভ্যারিজ তার মানে আমার এক্সিস তো আসলে দুইটা, একটা হচ্ছিল হরাইজন্টাল আর একটা যদি আমি ভার্টিক্যাল চিন্তা করি, তো আমাকে এই দিকে আসলে ই ভ্যারি করাইতে বলছে। তার মানে মোমেন্টটা আসবে আসলে এই ডিরেকশনে। সো এইটা হবে হচ্ছিল টেনসাইল রিইনফোর্সমেন্ট, এটা হবে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। সো কোন এক্সিসের অ্যাবাউটে বলতেছে সেটা আমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখন ফর এক্সাম্পল আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে আমার এই এক্সিসের অ্যাবাউটে বলছে, জাস্ট বলার জন্য, তখন দেখা যাবে আমার এই দুইটা হবে কি টেনসাইল রিইনফোর্সমেন্ট, এই দুইটা হবে কম্প্রেশন রিইনফোর্সমেন্ট। যদি আমি বলে দিই যে আসলে ই ভ্যারি করবে এই দিকে, তার মানে কোন এক্সিসের অ্যাবাউটে করতেছে এটা খুব ইম্পর্টেন্ট। তো সবার কাছে আশা করি হ্যান্ড আউট আছে, সো হ্যান্ড আউটে এগুলো লিখে নাও। ঠিক আছে? তো এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতেছি মেজর অ্যাক্সিস, তাই না? মেজর অ্যাক্সিস এই অবস্থা দিল। তাহলে এটা হচ্ছিল মেজর এক্সিস। যে কোনো একটা ক্রস সেকশন যদি দেখি, যেই এক্সিস এর অ্যাবাউটে তার কি মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, সেটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস বলি। তাহলে এটা হচ্ছিল মেজর এক্সিস এর অ্যাবাউটে আমাকে মোমেন্টটা বের করতে বলছে। আর যদি এইটার অ্যাবাউটে বের করতে বলতো তাহলে আমরা বলতাম হচ্ছিল মাইনর এক্সিস এর অ্যাবাউটে। সো এখানে যখনই তোমাকে বেন্ডিং মোমেন্ট বা এই টাইপের কোনো কিছু দিতে হবে, এক্সিস বলা থাকতে হবে। তো এক্সিস তোমার এখানে গ্রাফিক্যালি যেহেতু বলে দেওয়া আছে ই ভ্যারি করবে, সেক্ষেত্রে কোশ্চেনে কিছু বলা নাই। আদারওয়াইজ তোমাকে বলতে হবে যে ইন্টারাকশন ডায়াগ্রাম ফর মেজর এক্সিস। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি বলতে পারবা যে একটা কলামের জন্য আমার কয়টা ইন্টারাকশন ডায়াগ্রাম হওয়া উচিত ইন জেনারেল? এক্সিস যেহেতু দুইটা আছে, তার মানে কি দুইটা ডায়াগ্রাম হওয়া উচিত বেন্ডিং মোমেন্টের জন্য। তো তোমরা যখন ই ট্যাপস করবা, ই ট্যাপসে দেখবা যে আসলে আরো অনেক বেশি করা যায়, কারণ আমরা তো শুধুমাত্র মেজর আর হচ্ছে হলো মাইনর অ্যাক্সিস, যেটা ওই দুই অ্যাক্সিস এর অ্যাবাউটে করতেছি। বাট যদি ইন বিটুইন চিন্তা করা, আসলে আরো অনেক এক্সিস তৈরি করা যায়। যেমন এইটাও একটা এক্সিস হতে পারে, এটাও একটা এক্সিস হতে পারে। সো এটা আসলে 360 ডিগ্রিতে রোটেট করতে পারে এক্সিসটা। তো যখন তোমরা ই ট্যাপসে করবা, ই ট্যাপসে দেখবা যে 360 ডিগ্রির এই এক্সিসের জন্য ইন্টারাকশন ডায়াগ্রাম বের করা যায়, যেটা বিভিন্ন সময় কাজে লাগে, সব সময় কাজে লাগে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে হলো একটা একটা আসি। ফার্স্ট হচ্ছে হলো ব্যালেন্স কন্ডিশনের মুভমেন্ট আমরা কিভাবে বের করব বা কি করব। তো ব্যালেন্স কন্ডিশনের জন্য আমার আসলে ফার্স্টে যে কাজটা করতে হবে, যে এই কলামটাকে
অ্যানালাইসিস করে তার কিছু প্যারামিটার বের করতে হবে। কি কি প্যারামিটার? প্রথমে হচ্ছিল তার ডেপথ লাগবে, ইফেক্টিভ ডেপথ। তো 2.5 ইঞ্চি হচ্ছিল আমার কভার থাকে ইন জেনারেল, আমি জানি। সো ডি এর ভ্যালু হচ্ছিল কত? টোটাল ডেপথ হচ্ছিল 20, সেখান থেকে 2.5 বাদ দিলে আমার 17.5 আসতেছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছিল অ্যাপসাইলন ওয়াই, এফ ওয়াই বাই ইএস, সেটা দিয়ে আমি ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এটা আসলে আমি বের করতেছি কেন? আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে হলো, আমি যদি ব্যাক করি একটু, এই যে পিবি আর হচ্ছে হলো এমবি, এই দুইটা জিনিস বের করা। তাহলে পিবি বের করতে গেলে কি কি লাগবে দেখো, 0.85 এফসি প্রাইম এ বি লাগবে, এ লাগে। তাহলে এ জিনিসটা কি আমরা এর আগে দেখে আসছিলাম, এ হচ্ছে হলো রেক্টেঙ্গুলার যে স্ট্রেস ব্লকটা আছে সেই ব্লকের ডেপথ। এখন এ বের করতে গেলে আসলে যেটা লাগে সেটা হচ্ছে সি বের করতে হবে। তো সি ভ্যালুটা বের করতে হবে আমাকে স্ট্রেন কম্পিটিবিলিটি থেকে। তার মানে এ আমার জন্য একটা আননোন হিসাবে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো এফএস প্রাইম এবং এফএস। তো যেটাকে আমরা আগেও বলছিলাম যে এটা হচ্ছে কম্প্রেশন স্টিল, এটা হচ্ছে টেনশন স্টিল। সো ব্যালেন্স কন্ডিশনের বাই ডেফিনেশন আমাদের কি হবে, টেনশন স্টিলটা ইল্ড করবে। সো এটা আমার হয়তো বা বের করা লাগবে না, এটা আমি এফ ওয়াই হিসেবে ধরতে পারবো। বাট এই এফএস প্রাইম যেটা, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ এটার আসলে বাই ডেফিনেশন এফ ওয়াই হবে না। তার মানে আমরা দুইটা আননোন পাইলাম, একটা হচ্ছিল এ আর একটা হচ্ছিল এফ এস প্রাইম, এই দুইটা জিনিস বের করতে হবে। তো একইভাবে আমি যদি এই ইকুয়েশনটা দেখি, মোমেন্টের যে ইকুয়েশন, একই জিনিস, এ বের করতে হবে, এফ এস প্রাইম বের করতে হবে, এগুলাই আননোন আছে। এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তো এ আমরা কিভাবে বের করব? আমরা জানি যে বেটা ওয়ান সি দিয়ে হচ্ছে হলো এ বের করা যায়। তো এটা যেহেতু স্পেসিফিক একটা এ, ব্যালেন্স কন্ডিশনের, এটাকে আমরা এ বি বলতে পারি। আর যে সি ভ্যালুটা বের হবে সেটাকে আমরা সি বি বলতে পারি ব্যালেন্স কন্ডিশনের জন্য। এ ইকুয়াল টু হচ্ছে বেটা ওয়ান সি। আর সি তাহলে কিভাবে বের করব? সি আমরা জানি যে স্ট্রেন কম্পিটিবিলিটি থেকে আমরা বের করতে পারি, যে এখানে সি ডিভাইডেড হচ্ছে হলো কি হবে, অ্যাপসাইলন ইউ ডিভাইডেড সি হবে। আর এদিকে আমি যদি বের করতে চাই, অ্যাপসাইলন এস ডিভাইডেড হবে হচ্ছে হলো এতটুকু ডিস্টেন্স ডি মাইনাস সি। সো এখান থেকে সিম্পলিফাই করলে আমার এই ইকুয়েশনটা আসে, যেটা আমরা আগে 3-1-এও দেখে আসছি অনেকবার। তো সিম্পলিফাই করলে এই ইকুয়েশনটা আসতেছে। তাহলে এখানে দেখো, ডি এর ভ্যালু তোমার জানা থাকে, অ্যাপসাইলন ইউ আমরা জানি 0.003, আর অ্যাপসাইলন ওয়াই আমরা বের করতে পারি ইজিলি, সেটা হচ্ছে হলো এফ ওয়াই বাই ইএস। তাহলে এই দুইটা জিনিস যদি বের করতে পারে তাহলে আমি আসলে সিবি বের করতে পারবো। সিবি বের করতে পারলে এবি বের করতে পারবো, দেন এই সব কিছুই আসলে বের করা সম্ভব। আচ্ছা, আমরা এখন একটু ধীরে ধীরে ওইদিকে যাই। ওকে, তাহলে লোড যেটা আমার কাছে আছে সেটা হলো সিবি। ফার্স্ট আমি সিবিটা বের করবো। তাহলে সিবি তে আমার ডি লাগবে, অ্যাপসাইলন ইউ লাগবে, অ্যাপসাইলন ওয়াই লাগবে। প্রত্যেকটা জিনিসই আমার অলরেডি বের করা আছে, আমি জানি। এটা হলো অ্যাপসাইলন ওয়াই। তাহলে এখান থেকে আসতেছে 10.4 ইঞ্চি হচ্ছে হলো সিবি। তো সিবি যেহেতু বের করে ফেলছি, এখন আবার এ বি লাগবে, এর যে ভ্যালুটা। তো বেটা ওয়ান কত হবে আমাদের? এফসি প্রাইম বলা ছিল হচ্ছে হলো 4 KSI। মানে 4 KSI এর জন্য আমার বেটা ওয়ান হচ্ছে না, আমরা জানি 0.85, 0.85 ইন্টু 10.4। তাহলে এখান থেকে এ বি টাইম বের করতে পারবো। আর যেহেতু আমি বলতেছি এটা ব্যালেন্স কন্ডিশন, একটু আগেও আমি রিপিট করলাম জিনিসটা, যে টেনসাইল স্টিল যেটা, সেটা অবশ্যই ইল্ড করবে। তাহলে 60 KSI আমি ধরতে পারবো এটাকে। আচ্ছা, এখন আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছিল যে এফ এস প্রাইম কত। কম্প্রেশন স্টিল ইল্ড করবে কিনা এটা বাই ডেফিনেশন বলা যায় না। সো সেটাকে আমার বের করতে হবে। তো এটা আমরা এর আগের দিন দেখে আসছিলাম যে এখানে কিভাবে বের করে। সো এফএস প্রাইম বের করতে গেলে আমার এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। তো এই ইকুয়েশনটা যদি তুমি জানো, এটা আসলে কোনো ইকুয়েশন হিসেবে মনে রাখার কিছু নাই। ইএস ইন্টু হচ্ছিল অ্যাপসাইলন এস, জেনারেল ইকুয়েশন। এটা অবশ্যই কি এফ ওয়াই থেকে কম হতে হবে, ইল্ডের থেকে বড় আমরা জেনারেলি নেই না। তাহলে কি কি লাগবে দেখো, অ্যাপসাইলন ইউ লাগবে, সি লাগবে, আর ডি প্রাইম লাগবে। ডি প্রাইমটা কি? ডি প্রাইম হচ্ছে হলো আমার যে কম্প্রেশন স্টিল আছে
সেটার যে কভার, যেটা আমরা জেনারেলি 2.5 ইঞ্চ ধরে রাখি, তো এপসাইলন এস প্রাইমটা বা এফ এস প্রাইমটা আমার হচ্ছে হলো দেন বের করতে হবে। তো ব্যালেন্স কন্ডিশনে যদি আমি আমার সবকিছু ভ্যালু মোটামুটি জানা আছে, দেখো এপসাইলন ইউ জানা আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল জানা আছে, সি অলরেডি আমি বের করে রাখছি যে আমার সি কত, আর ডি প্রাইম যেটা বললাম 2.5 ইঞ্চি আমরা কভার কনক্রিট ধরি। তো সবকিছুই জানা আছে, তো সবকিছু ক্যালকুলেট করার পরে দেখা যাচ্ছে যে 66.1 KSI আসতেছে। কিন্তু আমরা জানি যে আমরা কনক্রিটের যখন স্টিল ইউজ করি আমরা ব্যবহার করি হচ্ছে কি বাইলিনিয়ার মডেল। সো কখনোই স্ট্রেসের ভ্যালু এফ ওয়াই থেকে আমরা বড় ধরতে পারিনি। তার মানে যদি এটা 60, এটা অবশ্যই কি 66 যেহেতু আসছে, 60 থেকে বড় আমাদেরকে এফ এস প্রাইম অবশ্যই হচ্ছে 60 KSI ধরতে হবে। তো আমাদের এফ এস প্রাইমটাও তাহলে বের হয়ে গেছে। এখন এফ এস প্রাইম বের হইলে আমরা যেটা করব, আমরা গতদিন বলছিলাম যে আমরা ভ্যালু গুলাকে ছোট ছোট অংশে ভাগ করে দেবো। এই যে প্রথম অংশটাকে আমরা সিসি বলবো, পরেরটাকে হচ্ছে কি আমরা আহ প্রথমটা হলো সিসি, পরেরটা হলো সিএস বলবো, তাই না? কম্প্রেশন অ্যাট স্টিল, আর পরেরটাকে টেনশন অ্যাট স্টিল বলবো। তো সেই অনুযায়ী আমরা যদি সাজায় ফেলি, আমাদের সিসি হচ্ছিল কত 0.85 এফসি প্রাইম এ বি, আর সিএস হচ্ছিল এএস প্রাইম এফ এস প্রাইম, টিএস হচ্ছিল এএস এফ এস, জাস্ট ওইগুলাকে ছোট ছোট করে অংশে ভাগ করে ফেলা। তো এই প্রত্যেকটা ভ্যালু আমাদের এখন বের করা ইজি হয়ে যাবে, সব যেহেতু জানি। তো 0.85 এফসি প্রাইম, এখানে এ বির ভ্যালু আমরা অলরেডি বের করে রাখছি, সেটা আসলো। আর বি যেটা উইডথ অফ দা কলাম, এখানে মোটামুটি 360 কিপের মতো আসে। আবার এএস প্রাইম এফ এস প্রাইম, তাহলে এএস আর এএস প্রাইমটা লাগবে। আমার এখানে বলা হচ্ছিল দুইটা হচ্ছিল 9 নাম্বার বার পার কর্নারে। তাহলে এএস যদি আমি বের করি, এটা জেনারেলি হচ্ছিল 2 × 1, 2 ইঞ্চি স্কোয়ারের মতো হওয়ার কথা। সরি। আচ্ছা, আলটিমেটলি এএস প্রাইম বা এস দুইটাই হচ্ছিল 2 ইঞ্চি স্কোয়ার হবে, আর এফ এস প্রাইম বা হচ্ছিল এফ এস দুইটাই আসলে 60 করে হচ্ছে, সো আলটিমেটলি 120 কিপ করে হবে। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছিল মোমেন্টটা বের করতে হবে, আর টোটাল লোড যেটা আছে লোডটা বের করতে হবে। তো পিবি যেটা, সেটা আসবে কম্প্রেশন প্লাস কম্প্রেশন মাইনাস হচ্ছিল টেনশন। সো ভ্যালুগুলো যদি আমরা দেখি, এটা কাটাকাটি চলে যায়, সো আলটিমেটলি 360 কিপি হবে। আর মোমেন্টের যে ভ্যালুটা, সেইটা হচ্ছিল সিসি ইন্টু কি H/2 A/2। সেই ফর্মুলাগুলো আমরা গতদিন ডিসকাস করছিলাম এই ইকুয়েশনের থেকে, এই ফিগার থেকে। সো আমরা যদি তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, কোন পর্যন্ত শুনতে পারছো? স্যার এই যে টিএস। বৃষ্টি বাদল নাই, তোমরা অনলাইনে ক্লাস করতেছো, খুব ভালো লাগতেছে। জানি না তোমরা কেন আসলে অনলাইনে ক্লাস প্রেফার করলো বা কি করছো।
বলছো তোমাদের সেন্ট্রালি তোমরা কি বলছো আর কিভাবে ক্লাস করতেছো আমি জানি না। আচ্ছা, দেখো আমাদের যেটা আমি বলতেছিলাম যে আমাদের যে ফোর্স গুলো আমরা বের করলাম, তো সেগুলো যদি আমি যোগ করি, যে টোটাল কম্প্রেশন প্লাস হচ্ছিল স্টিলের কম্প্রেশন, এই দুটো হচ্ছিল কি কনক্রিট প্লাস স্টিলের কম্প্রেশন, আর এটা হচ্ছিল টেনশন অ্যাট স্টিল। সো সবগুলো যোগ করলে আমাদের আসতেছে 360.7 কিপের মতো। আর আমরা যখন এই ফোর্স গুলাকেই ব্যবহার করে হচ্ছিল কি মোমেন্ট বের করব, ইকুয়েশনটা আমরা কতদিন দেখছিলাম কিভাবে ডিরাইভ করতে হয়। তো সিসির ভ্যালু, এবির ভ্যালু আমি জানি, সবকিছু ভ্যালুই আমার এখন কি জানা আছে। এইচ হচ্ছিল কি টোটাল আমার হাইট যেটা ছিল এখান থেকে 20 ইঞ্চির মতো, সেটা ডি প্রাইম আমরা জানি। তো মোটামুটি সবগুলা ভ্যালু জানলে আমরা এখান থেকে বের করতে পারবো যে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি কত। তো আমরা যেহেতু এটাকে একটা কলাম হিসাবে ট্রিট করতেছি, তাহলে এই জায়গাতে একটা লোড আসছে ইকসেন্ট্রিক, লোডটা আসছে হলো ইকসেন্ট্রিক। এইটাকে আমরা আসলে কি ইকুইভ্যালেন্ট হিসাবে দেখাচ্ছিলাম, যে লোডটা এখানে আসবে সাথে একটা মোমেন্ট আসবে, এই তো। তাহলে পিবি লোড আর এমবি হচ্ছে হলো তার মোমেন্ট। তো এই জায়গাতে আমি যদি একটা ইকসেন্ট্রিসিটি চিন্তা করি, যেটাকে আমি ইবি বলতেছি, তাহলে ইবি ইকুয়াল টু আসলে কি হওয়ার কথা, তাহলে ইবি ইন্টু হচ্ছিল পিবি, এটাই হওয়ার কথা হচ্ছিল মোমেন্ট। তাহলে আলটিমেটলি ইবি ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছিল কি মোমেন্ট ডিভাইডেড হচ্ছিল পিবি। তাহলে আমি এই জায়গাটার এক্সেন্ট্রিসিটি যদি বের করি, সেটা আমি এম বাই পি দিয়ে বের করতে পারি, প্রায় 10.6 ইঞ্চ। তো এটা হচ্ছিল আমার এক্সেন্ট্রিসিটি। তো এটার ফিজিক্যাল মিনিংটা আসলে কি, ফিজিক্যাল মিনিংটা হচ্ছিল যে আমি 360 কিপ লোড যদি 10.6 ইঞ্চ এক্সেন্ট্রিসিটি দিয়ে দেই, তাহলে আমার এটা ব্যালেন্স কন্ডিশনে যাবে। তার অর্থ কি, টেনশন সাইডে স্টিল ইল্ড করবে আর কম্প্রেশন সাইডে আমার কনক্রিট হচ্ছিল কলাপস করবে। তো এটার যদি ফিজিক্যাল মিনিংটা আমি বুঝতে চাই সেটা, তাহলে আমরা ব্যালেন্স কন্ডিশনটা কি মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এখন ব্যালেন্স কন্ডিশন বুঝতে পারলাম। এখন ব্যালেন্স কন্ডিশন বুঝলে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল যে সেকেন্ড যে দুইটা জিনিস, হ্যাঁ কে ক্লাসে আছে এখন, ঠিক। তুমি 12টা 10-এর দিকে আসো। Okay. তো এখন যেটা হচ্ছে যে আমার সেকেন্ড যে দুইটা জিনিসটা আছে, একটা হচ্ছিল রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন টেনশন ফেলিওরিজম, আর একটা হচ্ছিল রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ইন কম্প্রেশন ফেলিওরিজম। ক্লিয়ার? এই দুইটা জিনিস আমাকে একটু বুঝতে হবে ভালো করে, যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা গতদিন টেনশন কম্প্রেশন যখন ডিসকাস করলাম, এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আমাদের দরকার। সেটা কি, যেমন এইখানে অ্যাপসাইলন ইউ হচ্ছে, তাহলে ব্যালেন্স কন্ডিশন যখন হবে, সো আমরা জানি যে আমাদের এখানে কি স্টিলকে ইল্ড করতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাপসাইলন ওয়াই হবে। আচ্ছা, এখন আমাকে একটু দেখো, বলো তো, যে যদি আমি টেনশন ফেইলিওর চাই, তাহলে স্টিলকে কি করতে হয়, ইল্ডের থেকেও বড় যাইতে হয়। তাহলে ইল্ডের থেকে বড় বলতে কি, আসলে স্ট্রেইনের ভ্যালুটা এইখানে কোনো একটা জায়গায় যাবে। আর যদি আমি টেনশন ফেলিওর না চেয়ে কম্প্রেশন ফেলিওর বলি, তাহলে আসলে স্টিল আমাকে বেশি দিতে হবে। স্টিল বেশি দিলে তার স্ট্রেইনটা কি কমে যাবে। এতটুকু তো সবাই বুঝি, তাই না? তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমার সামনে আগাইতে হবে, তো এটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি এই পয়েন্টটা তো কনস্ট্যান্ট, যেটা হলো আমার কম্প্রেশন স্ট্রেইনের পয়েন্ট। তো যখন আমি ব্যালেন্স কন্ডিশনের জন্য ড্র করতেছি লাইনটাকে, এটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটার জন্য যে সি ভ্যালু আসতেছে সেটাকে আমি বলতেছি সিবি। এখন আমি দেখি যে কম্প্রেশন এবং টেনশন সাইডে গেলে আসলে কি হয়। যেটা ড্র করা আছে সেটা হচ্ছে কি আমার কম্প্রেশন ফেলিওর। তাহলে কম্প্রেশন ফেলিওর জন্য আমি এইটাকে যখন কানেক্ট করে দিব, তখনও আমি কিন্তু একটা সি এর ভ্যালু পাবো, দ্যাটস কম্প্রেশন জোনের ভ্যালু। কিন্তু সিটা হবে কি সি থেকে বড়। একইভাবে যদি আমি চিন্তা করি যে আমার একটা টেনশন ফেলিওর হবে, সো টেনশন ফেলিওরের জন্য যদি আমি পয়েন্টটাকে যোগ করে দেই, তাহলে তখনও আমি আসলে একটা সি পাবো।
কিন্তু এই সি এর ভ্যালুটা হবে আবার কি লেস দ্যান সিবি। দেখো এই জিনিসটা বুঝো কিনা, যে কম্প্রেশন জোনটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে যখন তোমার ফেইলিওর মোড চেঞ্জ হচ্ছে, ব্যালেন্স থেকে আইদার কম্প্রেশনে যাচ্ছে অথবা টেনশনে যাচ্ছে, টোটাল কম্প্রেশন জোন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমার জন্য খুব ভালো করে অবজার্ভ করতে হবে। তার মানে সি যদি সিবি এর থেকে কম হয় তাহলে তুমি ধরতে পারো যে এটা আসলে একটা টেনশন ফেলিওর হবে, আর সি যদি সিবি এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে কি হবে কম্প্রেশন ফেলিওর হবে। এই কনসেপ্টটাকে কাজে লাগায় আমাদেরকে হচ্ছে অঙ্কটা করতে হবে। আমাদেরকে স্পেসিফিক কোনো পয়েন্ট বলে নাই, আমাদেরকে বলছে হচ্ছিল যে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বের করতে। তো এই জায়গাতে বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা সামনে আগাই। তাহলে আমাদের ব্যালেন্স কন্ডিশন বের হয়ে গেছে। নেক্সট আমাদের যেই দুটা কাজ হবে, একটা হচ্ছে তোমাদের কম্প্রেশন জোনে একটা পয়েন্ট বের করা আর টেনশন জোনে একটা বের করা। তাহলে লোড আর মোমেন্ট আমি যদি চিন্তা করি যে কম্প্রেশন ফেইলিওরের জন্য নিব আর টেনশন ফেইলিওর, তাহলে টেনশন ফেইলিওরের জন্য আমার যেটা বলা ছিল সি বলা ছিল কি হবে সিবি এর থেকে কম হবে। তাহলে সি যদি সিবি এর থেকে কম হয় আমি একটা ভ্যালু ধরতে পারি যে 0.5 সিবি, সি এর ভ্যালুটা। আবার যদি আমি টেনশন ফেলিওর জায়গায় কম্প্রেশন ফেলিওর ধরতে যাই, আমাকে বলা ছিল সি শুড বি কি গ্রেটার দেন সিবি হবে। তাহলে এখানে আমি কত 1.2 সিবি ধরছি। তো এই দুইটা ইকুয়েশন মানে ভ্যালু তোমার লাগবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে কম বা বেশি বলা হয়েছে, আমি কেন 0.5 ধরলাম, কেন 1.2 ধরলাম। ওকে, তো জিনিসটা হচ্ছিল যে তুমি 0.5 এর জায়গায় 0.6 0.7 যা কিছুই ধরো না কেন কোনো সমস্যা নেই। আবার এখানে 1.2 এর জায়গায় 1.345 ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসটাকে একটু ধীরে ধীরে নিয়ে আসি যে কিভাবে আসলে সলভ করব। তো আমাদের এইখানে প্রথম যেটা আছে যে আমরা সি এর ভ্যালুটাকে আগে অ্যাসিউম করব, যেহেতু আমাদেরকে টেনশন ফেইলিওর জোনে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছিল সি এর ভ্যালুটা হবে হচ্ছিল 0.5 সিবি। তো সিবি আমাদের অলরেডি বের করা ছিল 10.4 এর মতো। সো এখান থেকে যদি আমরা বের করি 5.2 ইঞ্চ আসবে হচ্ছিল সি এর ভ্যালু। তো এটা ডেফিনেটলি আমি ধরছি যেরকম এটা 10 ইঞ্চির চেয়ে কম আসবে স্বাভাবিক সিবি এর থেকে। সো আপাতত এটাকে টেনশন ফেলিওর জোনে আমি ফেলতে পারি ফর দ্য টাইম বিং। আচ্ছা, এখন আমার ওই আগের কাজগুলো রিপিট করতে হবে, যে সি এর ভ্যালু যেটা আছে সেটার থেকে হচ্ছিল এ বের করতে হবে। তাহলে এর ভ্যালু হচ্ছিল কি β1 সি। তাহলে মোটামুটি আমার সি এর ভ্যালু যেহেতু জানা আছে, β1 আমরা আগে বের করে রাখছি। সো 4.42 ইঞ্চ হচ্ছিল আবার এর ভ্যালু। আর এইটাকে আমরা বলতেছি কি টেনশন ফেইলিওর জোন। তাহলে টেনশন ফেইলিওর জন্য আমরা জানি যে আমাদের স্টিলের যে স্ট্রেইন আছে সেটা অবশ্যই কি এপসাইলন ওয়াই থেকে বড় হবে। তো যেহেতু এপসাইলন ওয়াই থেকে বড় হবে আমি স্বাভাবিকভাবেই আমার এফ এস ইকুয়াল টু এফ ওয়াই ধরতে পারবো, স্টিল যেহেতু ইল্ডের থেকে বড় কন্ডিশনে আছে। সো এফ এস ইকুয়ালটা আমরা ধরতে পারি হচ্ছিল এফ ওয়াই হবে। তো যদি কম্প্রেশন স্টিলের কথা বলি, এইটা আমার এখনো আননোন আছে। কম্প্রেশন স্টিল আসলে কিভাবে ফেল করবে আমি জানি না। সো কম্প্রেশন স্টিলের জন্য আমরা আগের বার যেরকম বের করে নিলাম একইভাবে ফর্মুলা দিয়ে বের করে নিব যে এফ এস প্রাইম কত হবে। তো এফ এস প্রাইম সি এর ভ্যালু আমরা অলরেডি বের করে রাখছি, এপসাইলন ইউ জানি, ইএস এর ভ্যালু জানি। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো সেটা দেখো যে আসছে 45 কেএসআই। তার মানে স্টিল কিন্তু ইল্ড করে নেই, কম্প্রেশন স্টিলটা ইল্ড করে নেই, যেটা 60 থেকে কম আছে। তার মানে আমরা 45 যেটা আছে এটা ধরেই আসলে কাজ করতে হবে। সো এটা 45.2 কেএসআই। তো এই ভ্যালুগুলো বের করার পরে আমাকে ওই আগের মতো যেটা করতে হবে যে আবার সিসি সিএস এবং টিএস বের করতে হবে। তাহলে 0.85 এফসি প্রাইম এবি। সো এর ভ্যালু আমরা জানি অলরেডি। সো 4.42। সো সেটা বসায় দিলে 180 কিপের মতো আসে। কনক্রিট কি বলে স্টিলের যেটা কম্প্রেশন বা টেনশন আছে সেটাও বের করতে পারবো। তাহলে এএস প্রাইম এফ এস প্রাইম আর এএস হচ্ছে হলো এফ এস।
তাহলে এফএস আমরা জানি 60, সো 2 ইন্টু 60, আর এফএস প্রাইম আমরা বের করছি 45 কেএসআই এর মতো। তো এটা হচ্ছে 90 কিপের মতো আসছে যদি 45 চিন্তা করি। আবার এই যে ছোট ছোট ফোর্স গুলা বের করলাম, আমি এখন এটার সামেশন নিব আর হচ্ছে টোটাল মোমেন্টটা বের করবো আগের মতো। তাহলে লোডের ভ্যালু কি হবে? সিসি প্লাস সিএস কম্প্রেশন টোটাল মাইনাস হচ্ছিল টেনশন। সো এখানে ক্যালকুলেট করলে আমাদের 150 কিপের মতো আসে। আর মোমেন্টের ভ্যালু একইভাবে আমাদের এইচ এ সবকিছুই জানা আছে, ডি প্রাইম এইচ ডি এইচ এগুলো সবই জানা আছে। আর ফোর্স গুলো তো আমরা একটু আগে বের করলাম, সিএস টিএস এগুলো আমরা যদি ক্যালকুলেট করি মোটামুটি একটা ভ্যালু আসে যে 248 কিপ ফিটের মতো। তো এখন এই যে ভ্যালু গুলো আসছে এখান থেকে আমি আবার ইকসেন্ট্রিসিটিটা বের করবো, যে কতটুকু ইকসেন্ট্রিসিটি দিলে আসলে এই সিচুয়েশনটা দাঁড়াবে। তাহলে ইকসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছিল m/p, এটাকে বের করলে আমরা দেখতেছি 19.8 ইঞ্চি। তো যেটা আমরা এর আগে যেটা বের করলাম ইবি এর থেকে বড়, ইবি এর থেকে হচ্ছিল এটা বড়। তো এটা যেহেতু ইবি এর থেকে বড়, স্বাভাবিকভাবে এটা আসলে টেনশন জোনেই আসতে হবে। কারণ কি? কারণটা হলো আমরা যখন আগে দেখে আসছিলাম থিওরিটিক্যালি, দেখো যে আমরা এইখানে যখন বলতেছিলাম যে ইকসেন্ট্রিসিটি জিরো, ইকসেন্ট্রিসিটি স্মল, তার চেয়ে আরো বাড়তেছে, একসময় ইবিতে আসবে ব্যালেন্স কন্ডিশন, তার চেয়েও যদি বেশি হয় তখন আসলে টেনশন ফেলিওর জোনে হবে। সো ইবি থেকে যেহেতু বড়, ডেফিনেটলি এটা আমার টেনশন ফেলিওর জোনেই পড়বে। তো আমরা যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটাকে কনসিডার করছিলাম, ইটস অল জাস্টিফাইড। ঠিক আছে, ওকে। এখন আমাদের আহ, এই জায়গাতে আমি একটু পজ দেই। সো তোমাদের যদি কোনো জিনিস বুঝতে সমস্যা থাকে আমাকে বলো, কথা বলতে হবে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তো বুঝতে পারছো কি বুঝতে পারো না, কিছু একটা তো বলতে হবে। ওকে, আমার নেক্সট যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে হলো তোমাদের কম্প্রেশন ফেলিওর জোনে। কম্প্রেশন ফেলিওর জন্য আমরা একই কথা, যে আমরা যেহেতু অনেকগুলা পয়েন্ট হতে পারে, আমরা যে কোনো একটা পয়েন্টকে আসলে বের করতে চাচ্ছি। এখন ওই পয়েন্টটা তুমি 1.2 সিবি তেও বের করতে পারো, 1.345, এনিথিং ইজ ওকে। তো এই পুরো জিনিসটাই আবার রিপিট করতে হবে, যে আমি সি এর যে ভ্যালুটা 1.2 সিবি, এটা ক্যালকুলেট করবো যে আমার কম্প্রেশন জোনটা এখন 1.2 সিবি হবে। তো এটা আমি বের করলাম 12.5। তো এটা স্বাভাবিকভাবে সিবি এর থেকে বড়, তো আমরা এটাকে বলতেছি কম্প্রেশন ফেলিওর জোনে থাকবে। আর এর ভ্যালু যেটা আছে, এর ভ্যালুটা হচ্ছিল কি বেটা 1 সি। মানে এই বেটা 1 সি আগের মতোই আমরা যদি বের করি 10.6 এর মতো আসে। আর এফএস আর এফএস প্রাইম এই দুইটা জিনিস নিয়ে এখন আমাদের একটু চিন্তা করতে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট যে দুইটা প্রবলেমের অংশকে আমরা সলভ করে আসলাম, দেখবা যে আমরা এফএস কে সরাসরি কত ধরছি, 60 কেএসআই ধরে গেছি। কারণ ব্যালেন্স কন্ডিশন বাই ডেফিনেশন টেনসাইল স্টিল ইল্ড করবে। আবার পরের যেটা বের করলাম যেটা টেনশন ফেলিওর রিজিয়ন, সো এখানেও টেনশন স্টিল যেটা, এটা কি আমি ক্যালকুলেট করি বা না করি, এটা আসলে বাই ডেফিনেশন কি হওয়ার কথা, ইল্ড করার কথা। যখন কম্প্রেশন ফেলিওর আমি ডিসকাস করতেছি, কম্প্রেশন ফেলিওরে কিন্তু আমার টার্গেট হচ্ছে হলো টেনসাইল স্টিল ইল্ডের থেকে কম হবে। দ্যাটস মিন এইখানের স্ট্রেস কিন্তু আমার আসলে জানা নাই, সো এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা কিভাবে ক্যালকুলেট করব? আমরা গতদিন যে ফর্মুলাগুলো দেখে আসছিলাম স্ট্রেইন কম্পেটিবিলিটি থেকে, অ্যাপসিলন এস ইকুয়াল টু কি অ্যাপসিলন ইউ ডিভাইডেড সি ইন্টু হচ্ছিল ডি মাইনাস সি। আর এফএস যদি করো তাহলে ইএস ইন্টু অ্যাপসিলন এস এর ভ্যালুটা মাল্টিপ্লাই করতে হবে। বাট এই এফএস এর ভ্যালু অবশ্যই এফ ওয়াই থেকে কম হতে হবে, এটা আমি একটু আগেও ডিসকাস করলাম। তো এখন আমার জিনিসটা হচ্ছিল এরকম। হুম, তাহলে এখান থেকে যদি আমি দেখি মোটামুটি এরকম কিছু একটা আসে।
সেটা হচ্ছিল যে এফএস এর যে ভ্যালুটা, এফএস এর ভ্যালুটা হচ্ছিল কি এপসাইলন ইউ ইএস ডি মাইনাস সি ইন্টু সি। সো এখানে সব ভ্যালু তোমার জানা আছে অ্যাকচুয়ালি। সি এর যে ভ্যালুটা আছে সেটা তুমি যদি বসায় দাও, এপসাইলন ইউ ইএস এর ভ্যালু, এগুলো বসালে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যে 34 কেএসআই এর মতো আসতেছে, যেটা 60 কেএসআই থেকে অনেক কম। এটা খুবই স্বাভাবিক, যেহেতু আমরা বলতেছি কম্প্রেশন ফেইলিওর জোন। আমার স্টিল আসলে ইল্ড করার কথা না, আমি আসলে ক্যালকুলেট করেও সেটাই পাইছি যে আমার স্টিল আসলে ইল্ড করবে না এই জিওমেট্রিতে। আর কম্প্রেশন স্টিলের কথা যদি চিন্তা করি, এফএস প্রাইম আমরা যে ফর্মুলা একটু আগে ইউজ করলাম সেটাই, এপসাইলন ইউ ইএস এবং সি মাইনাস ডি প্রাইম। তো সব ভ্যালুগুলো জানি। এইটাকে আবার ক্যালকুলেট করলে দেখো যে 69 কেএসআই আসতেছে, যেটা আসলে কি 60 থেকে বড়, এফ ওয়াই থেকে অনেক বড়। আমরা এফ ওয়াই থেকে তো বড় ধরতে পারবো না, সেই ক্ষেত্রে এটাকে 60 হিসাবে ধরতে হবে। তো একইভাবে আমি যদি এই সবকিছু বের করার পরে আমার যেগুলো কাঙ্ক্ষিত ভ্যালু, যে সিএস টিএস এবং হচ্ছে হলো সিসি, এই ভ্যালুগুলো বের করতে পারবো। এটা আমি আর আলাদাভাবে এক্সপ্লেন করার কিছু নাই। সো সিসি এর ভ্যালু আমার এ জানা দরকার ছিল, সেটা জানছি। এফএস প্রাইম জানছি, এফএস জানছি। এস প্রাইম আর এস আগের মতোই 2 ইঞ্চি স্কোয়ার করে। এই ভ্যালুগুলো আমরা যদি বের করি মোটামুটি এরকম একটা কিছু পাবো, 482.9। আচ্ছা, আর মোমেন্টের যে ভ্যালুটা আছে, মোমেন্টের ভ্যালুটাও একইভাবে আমার মোমেন্ট আর্মের জন্য যা যা ভ্যালু দরকার সেগুলো ইটসেলফ আমার জানা আছে। ডি এইচ, ডি প্রাইম এইচ, এ এইচ সবই জানা আছে। সো সিসি সিএস টিএস আমরা অলরেডি বের করে রাখছি। সো আলটিমেটলি মোমেন্টের ভ্যালু আসতেছে 276 ফিটের মতো। আর করেসপন্ডিং ইকসেন্ট্রিসিটি আসতেছে হচ্ছিল কত, 6.9 ইঞ্চি, যেটা ইবি এর থেকে কম। তো ইবি এর থেকে যেহেতু কম আছে, এটা ডেফিনেটলি কম্প্রেশন জোনেই থাকবে। সো গতটায় আমরা যেটা দেখছিলাম যে ই এর ভ্যালু হচ্ছিল ইবি এর থেকে বড়, যেটা টেনশন জোনে থাকবে। তাহলে এইটা হচ্ছিল কি ইবি এর থেকে ছোট, এটা কম্প্রেশন জোনে থাকবে। সো এই টোটাল জিনিসটার ফিজিক্যাল যদি আমি মিনিং খুঁজতে যাই, ফিজিক্যাল মিনিংটা এরকম যে আমি এই যে কলামটা আমাকে দেওয়া আছে, এই কলামে আমি যদি কত কিপ, সরি, আমি যদি 482 কিপ লোড, এই 482 কিপ লোড আমি যদি অ্যাপ্লাই করি 482.9 কিপ, কতটুকু এক্সেন্ট্রিসিটিতে, এক্সেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছিল 6.9 ইঞ্চ। তাহলে এতটুকু এক্সেন্ট্রিসিটিতে যদি আমি লোড অ্যাপ্লাই করি, মোস্ট প্রবাবলি এই কলামটা কম্প্রেশন ফেলিওরে যাবে। ঠিক আছে, এবং এই কম্প্রেশন ফেলিওরের ক্ষেত্রে এই যে স্ট্রেস গুলো জেনারেট করবে, এফএস প্রাইম বা এফএস, এইটা এটা হচ্ছিল জাস্ট কি ওই যে টোটাল পয়েন্ট গুলো আছে কম্প্রেশন জোনের, জাস্ট একটা পয়েন্টকে আমি আসলে আইডেন্টিফাই করলাম। যদি আমি অ্যাকচুয়ালি ড্র করতে চাই আমার মাল্টিপল পয়েন্টস লাগবে, বাট আমরা আপাতত একটাকে করতেছি বের করে। আচ্ছা, তো আশা করি আগেরটা যেহেতু বুঝতে পারছো এটাও বুঝতে পারছো। এখন আমাদের লাস্ট দুইটা পয়েন্ট বাকি আছে। একটা হচ্ছে তার এক্সিয়াল ক্যাপাসিটি কত, তো সেটা আমরা বের করতে পারবো, এটা খুব একটা কঠিন না। এই টোটাল কলামটা যদি শুধু পিওর কম্প্রেশনে থাকে তাহলে কি সবই আসলে কম্প্রেশন হবে। তাহলে কনক্রিট কি হবে, 0.85 এফসি প্রাইম এ ইন্টু বি। সেই জায়গাটাতে এখন চলে আসতেছে কি টোটাল গ্রস এরিয়া, এজি চলে আসতেছে 0.85 এজি। আর এখানে হচ্ছিল স্টিলের ইল্ড ক্যাপাসিটি, স্টিলের ইল্ড ক্যাপাসিটি যেহেতু টেনশন এবং কম্প্রেশন হিসাবে আগে ছিল ভাগ করা, এখন কিন্তু আমরা টেনশন কম্প্রেশন না, দুইটাই হচ্ছিল কম্প্রেশন। সো আগে সব জায়গায় দেখবা যে একটা মাইনাস আছে, এখন কিন্তু সব জায়গাতেই কি প্লাস, কারণ এখানে পুরোটাই কম্প্রেশনে। আগের ফর্মুলাগুলো যদি দেখো, আগের ফর্মুলাগুলোতে কিন্তু প্রত্যেকটা জায়গায় মাইনাস ছিল এক জায়গায় করে, তাই না? এই যে মাইনাস টিএস ছিল, তারপরে এখানে মাইনাস টিএস ছিল, কারণ একদিকে কম্প্রেশন একদিকে টেনশন। বাট এখন আমরা পিওর কম্প্রেশনে এটার ক্যাপাসিটি বের করতেছি, যার কারণে আমি পুরো সেকশনটাই এখন আসছে হচ্ছিল কম্প্রেশনে। সো কনক্রিটে কম্প্রেশন থাকবে, বোথ সাইডের স্টিলেও আমার কম্প্রেশন থাকবে। সো এটাও কম্প্রেশন, এটাও কম্প্রেশন, এটাও কম্প্রেশন। সো আলটিমেটলি আমি যদি টোটাল কম্প্রেসিভ স্ট্রেংথ চিন্তা করি তাহলে
56 কিপ হচ্ছে হলো আমার মোটামুটি ক্যাপাসিটি। আর এই জিনিসটাকে আমি যদি পিওর ফ্লেক্সারে নিয়ে যাই, যেটা পুরোপুরি ফ্লেক্সারাল ক্যাপাসিটি কত, এটা তোমরা 3-1 শিখে আসছো যেরকম, যেটাকে একটা বিম সেকশন যদি চিন্তা করি, এটা হচ্ছিল টেনসাইল স্টিল, এটা হচ্ছিল কম্প্রেশন স্টিল। সো এ ইকুয়াল টু আমি বের করতে পারি এস এফ ওয়াই ডিভাইডেড 0.85 এফ সি প্রাইম বি। তো আর মোমেন্ট ইকুয়াল টু বের করতে পারি এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু। এটা জাস্ট একটা বিম অ্যানালাইসিস হিসাবে যদি আমি ট্রিট করি এটাকে, তাহলে এর ভ্যালু হচ্ছে হলো এ এস এফ ওয়াই। ডেফিনেটলি এ এস বলতে আসলে শুধু টেনসাইল যে কি বলে এটা স্টিল আছে সেটা, তাহলে 2 ইঞ্চি স্কোয়ার হবে 60 কে এস আই। আর বি এর ভ্যালু আমরা জানি যে হলো 12 গিভেন, সো 0.854, তাহলে এখানে 2.9 ইঞ্চ আসতেছে এর ভ্যালু। তাহলে মোমেন্টের ভ্যালু যদি আমি বের করতে চাই এ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু, তো এর ভ্যালু আমার জানা আছে, ডি এর ভ্যালু আমরা শুরুতে বের করে রাখছিলাম 17.5। সো এখান থেকে মোটামুটি আমরা বের করতে পারবো যে 1926 কিপ ইঞ্চ বা 160 কিপ ফিটের মতো। আচ্ছা, এই যে 5টা পয়েন্ট আসলে বের করলাম, এটা আসলে ফিজিক্যাল মিনিংটা এখন আমরা একটু গ্রাফিক্যালি দেখি, যে গ্রাফটা তোমাদেরকে অ্যাকচুয়ালি ড্র করে দিতে বলছে। বলছে যে এইদিকে ওয়াই এক্সিসে হচ্ছিল লোড, এদিকে হচ্ছিল মোমেন্টের যে ভ্যালুটা। এখন এটার এক্সিয়াল ক্যাপাসিটি কত, 1056 কিপ, যেটা আমি এখান থেকে বের করছি। আবার পিওর ফ্লেক্সারাল ক্যাপাসিটি হচ্ছিল কত, প্রায় 160 কিপ ফিটের মতো। তাহলে আবার এই দুইটা পয়েন্ট আমি ইচ্ছা করলে বসাতে পারি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আচ্ছা, ব্যালেন্স কন্ডিশনে তার ক্যাপাসিটি ছিল এরকম 360, আর হচ্ছিল 317 মোমেন্ট। তাহলে এটা হচ্ছিল ব্যালেন্স কন্ডিশনের পয়েন্টটা। এছাড়া আমাকে বলছিল যে এই পুরো জিনিসের ভিতরে দুইটা পয়েন্ট বের করতে, আইদার একটা হচ্ছিল টেনশন জোনে ফেলিওর জোনে, আর একটা কম্প্রেশন ফেলিওর জোনে। সো আমরা যদি কম্প্রেশন ফেলিওর জোনে চিন্তা করি, কম্প্রেশন ফেলিওর জন্য আমরা দেখো বের করে রাখছিলাম কত, 482 আর হচ্ছে হলো তোমার 276, মানে এখানে হচ্ছিল 482 আর হচ্ছিল 200, কত গেল, 200 কত, 48। তো ওই পয়েন্টটাকে যদি তুমি দাও তাহলে এরকম একটা পয়েন্ট পাবা। আচ্ছা, ঠিক একইভাবে আমরা টেনশন জোনে যেটা পাইছি সেটা হচ্ছিল এই ভ্যালুটা। এরকম 5টা ভ্যালু আমরা হচ্ছিল এখানে বসাবো। বসানোর পরে আমরা মোটামুটি লাইন টেনে টেনে এই গ্রাফটাকে করবো। পরীক্ষার সময় তুমি স্বাভাবিকভাবে এখানে প্যারাবোলা আঁকতে পারবে না, তো তুমি যে পয়েন্ট গুলো পাচ্ছ এগুলো কানেক্ট করে দিবা, আর এখানে করেসপন্ডিং ই এর ভ্যালু গুলা লিখে দিবা যে কত কত ই পাইছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছিল তোমার জন্য একটা নির্দিষ্ট কলাম সেকশনের জন্য কিভাবে তুমি ইন্টারাকশন ডায়াগ্রামটা বের করবে। ঠিক আছে, সো এইখানে পরীক্ষার সময় সবসময় যে এরকম দুইটা দুইটা করে রিইনফোর্সমেন্ট থাকবে নেসেসারি না। যদি 3টা থাকে সেক্ষেত্রে তুমি 3টা দিয়ে ট্রিট করবা। এখন তোমাকে যদি আমি বলে দেই যে এইটা হচ্ছিল আমার, ধরো কথার কথা কত, 20 ইঞ্চি বাই হচ্ছে হলো ধরো 14 ইঞ্চি আমি বললাম। এখন আমি বললাম যে এটার ইন্টারাকশন ডায়াগ্রাম ড্র করো, ইন্টারাকশন ডায়াগ্রাম ফর মেজর এক্সিস। মেজর এক্সিস এর অ্যাবাউটে তোমার হচ্ছে হলো মোমেন্ট গুলা নিতে হবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। এখন মেজর এক্সিস কোনটা, মাইনর এক্সিস কোনটা, তাহলে আমি এটাকে এক্স বললাম, এটা হচ্ছিল ওয়াই বললাম। তাহলে মেজর এক্সিস কোনটা, মাইনর এক্সিস কোনটা? তোমরা কি কথাবার্তা শুনতে পাচ্ছ? ওয়াই মেজর এক্সিস। ওয়াই হচ্ছিল মেজর এক্সিস, তার মানে ওয়াই এক্সিস এর অ্যাবাউটে তোমাকে করতে হবে। এখন আমি যদি মাইনর এক্সিস বলি ফর এক্সাম্পল, তখন কি হবে, এক্স এক্সিস এর অ্যাবাউট। এখন এখানে আসলে প্রবলেমটা কোথায় খুব ভালো করে বুঝে নাও।
যখন আমি ওয়াই এক্সিস এর অ্যাবাউটে করতে পারবো বা করতে হবে, আমার কিন্তু টেনশন বা কম্প্রেশন স্টিল কয়টা আসবে? তিনটা তিনটা করে। তো যখন আমি তোমাকে বলবো যে মাইনর এক্সিস এর অ্যাবাউটে নাও, তখন কিন্তু টেনসাইল স্টিল আসবে দুইটা, টেনসাইল স্টিল, কম্প্রেশন স্টিল আসবে দুইটা। এই দুইটা হচ্ছিল শুধু কম্প্রেশন স্টিল, কি বলে, যখন পিওর কম্প্রেশন আসবে তখন কাজ করবে। সো পরীক্ষার সময় খুব কেয়ারফুল, কোন এক্সিস এর অ্যাবাউটে বলা হচ্ছে সেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার জিনিসটা? স্যার তো এক্স এক্সিসেরটা স্যার, বুঝি নাই। স্যার মাইনর এক্সিসেরটা আরেকবার একটু বলছেন। হ্যাঁ, মাইনর এক্সিস তো এইটা, তাই না? এক্সট্রা মাইনর এক্সিস এর অ্যাবাউটে যখন মোমেন্ট হবে, তাহলে তোমার টেনসাইল স্টিল কি দুইটা হবে না? এটা তো নিউট্রাল এক্সিস এর কাছাকাছি, এটার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। সো এটা হচ্ছিল কম্প্রেশন স্টিল, এটা হচ্ছিল কি, কোনো কন্ট্রিবিউশন ওইভাবে থাকবে না, এটা যেটা একদম মাঝখানে আছে। তখন দুইটা হচ্ছিল টেনশন স্টিল হবে, দুইটা কম্প্রেশন স্টিল হবে। ঠিক আছে, বাসায় করো, বাসায় করে প্রবলেম দেখো, দেখে আমার কাছে আসো। ঠিক আছে, তখন তাহলে পড়লে বুঝতে পারবো আরো প্র্যাকটিক্যালি যে আসলে কি প্রবলেম হবে। আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার ক্লাস হচ্ছিল রবিবারে, তাই না? সাথে আচ্ছা, রবিবারে আমার 12টা থেকে 3টা হচ্ছিল একটা অফিসিয়াল মিটিং আছে। সো এটা আশা করি 2টার মধ্যে শেষ হয়ে যাবে। সো যদি ইন এনি কেস দেখো যে আমার ক্লাসে আসতে দেরি হচ্ছে, নিবিড় হচ্ছিল আমাকে নক দিবা। আর আমি যদি জানি আগে থেকে কিছু, তাহলে আমি আগে জানাবো। আর ক্লাস হবে, ঠিক আছে, এটা মাথায় রেখে। তোমরা হচ্ছিল সেকশন এ। রোল 1, রোল Present, 1, sir. 2, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir.